দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো তোমার বড় হলে আরো বেশি করে জানতে পারবা। এখানে জাস্ট ছোট, ছোট করে একটু দেওয়া আছে। তো এগুলো এইজন্য গ, ঘ তে সৃজনশীল আসবে না। ক, খ তে আসতে পারে অথবা তোমাদের এমসিকিউ এর জন্য আসবে। ওকে? অথবা সবকিছুর বর্ণনা চাইলে তখন গ তে চাবে। যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর বর্ণনা দাও, তখন চাইতে পারে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিশিষ্ট জালিকাকার অঙ্গাণু। ওকে? জাল মানে একদম জালের মতো ছড়ানো থাকে। যা এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষে মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। দেখবা কোষের মধ্যে মসৃণও কিছু আছে, অমসৃণও কিছু আছে। ওকে? এই যে ফিরে শিখে দেখো, এই যে এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে? এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে? এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম দেখো, রাইবোজোম কি? এই যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু দানার মতো বস্তু দেখা যায়। এদেরকে বলে রাইবোজোম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমাদের আসবে যে কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? উত্তর হলো রাইবোজোম। প্রোটিন সংশ্লেষণ করতে পারে হলো কে? একমাত্র রাইবোজোমই হলো প্রোটিন সংশ্লেষণ করতে পারে। খুবই ইম্পোর্টেন্ট। এটা মনে রাখতে হবে। এটা এমসিকিউ আসে যে কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? লাইসোজোম কি? দেখো লাইসোজোম প্রাণীকোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট ২ টা স্তর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেনে আবৃত লাইসোজোম থাকে। কি দ্বারা গঠিত মেমব্রেন থাকে? লিপোপ্রোটিন থাকে। এটি হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। কি ধারণ করে? হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমাদেরকে বলবে যে কোনটি হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে? এটা হলো লাইসোজোম। কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? তাহলে তোমরা দিবা হলো রাইবোজোম। তাহলে এগুলো এমসিকিউ এর জন্য। এবার দেখো সেন্ট্রিওল। এটা কিন্তু খ তে আসে। ওকে? খুবই ইম্পোর্টেন্ট খ নাম্বার প্রশ্নের জন্য। তাহলে তোমরা এটা খর জন্য মুখস্থ করে ফেলবা। ওকে? এটা মুখস্থ করে ফেলবা। প্রাণীকোষে নিউক্লিয়াসের কাছে ২ টা ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। নিউক্লিয়াসের পাশে নলের মতো ২ টা অঙ্গ দেখা যায়। এদেরকে বলে সেন্ট্রিওল বলে। তো সেন্ট্রিওল একটি স্বচ্ছ দানাবিহীন পদার্থ দ্বারা আবৃত থাকে। এটাকে বলা হয়, এই অবস্থায় এদেরকে বলে সেন্ট্রোজোম। বলা হয় কি? সেন্ট্রোজোম। তো উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। সাধারণত প্রাণী কোষেই সেন্ট্রিওল থাকে। তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ছত্রাকের মধ্যে সেন্ট্রিওল থাকতে পারে। তো প্রাণী কোষের বিভাজনের সময় এরা হলো অ্যাস্টার গঠন করে প্রধান কাজ। এটা তোমরা মনে রাখবা, গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাস্টার গঠন করে। এটা এমসিকিউতে আসে যে কোনটি অ্যাস্টার গঠন করে। এক ধরনের অ্যাস্টার মানে এক ধরনের রশ্মি বিকিরণ করে প্রাণী কোষের ক্ষেত্রে। ওকে? তো স্পিন্ডল তন্তু কোষ বিভাজনের জন্য এক ধরনের স্পিন্ডল তন্তু তৈরি করে এরা, এজন্য অ্যাস্টার তৈরি করে। তো এই অ্যাস্টার গঠন করা হলো সেন্ট্রিওলের প্রধান কাজ। এটা হলো সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলটা তোমরা মুখস্থ করে ফেলবা। কোষ গহ্বর দেখো, কোষের সজীব অঙ্গাণু ও নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের দাত্রে মানে ম্যাট্রিক্সের মধ্যে থাকে। তো উদ্ভিদ কোষের নির্জীব বস্তুগুলোর মধ্যে বিভিন্ন রকম সঞ্চিত পদার্থ, বিভিন্ন বজ্র পদার্থ, অনেক খরিত পদার্থ থাকে। তো এই কোষের সাইটোপ্লাজম তরলপূর্ণ ছোট বড় যে গহ্বর আছে তাদেরকে বলে কোষ গহ্বর। মানে এই যে কোষের সাইটোপ্লাজমের ভিতরে কিছু, কিছু গহ্বর থাকে, ছোট বড় কিছু গহ্বর থাকে। এখানে বিভিন্ন তরল পদার্থ থাকে। বিভিন্ন বজ্র পদার্থ, খরিত পদার্থ, বিভিন্ন পদার্থ থাকে। এগুলো এই যেখানে অবস্থান করে ওই জায়গাগুলো হলো কোষ গহ্বর। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। যদি থাকে তো এটা খুবই ছোট। তাহলে উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। এ কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস একপাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝে থাকে। ওকে? মানে কোষ গহ্বরটা বড় হওয়ার কারণে দেখবা যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটা এক সাইডে থাকে আর প্রাণী কোষে নিউক্লিয়াসটা মাঝখানে থাকে। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় কোষ থেকে কোষরস প্রস্তুত করে। তার মানে কোষ গহ্বরের ভিতরে কিছু রস আছে, এটাকে বলে কোষরস। এই কোষরসের মধ্যে লবণ থাকে, শর্করা থাকে, আমিষ থাকে, বিভিন্ন জৈব অ্যাসিড থাকে। তাহলে তোমরা কিন্তু এই কোষ গহ্বরটা মুখস্থ করে ফেলবা। খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা এখানে তোমাদের প্রশ্ন আছে। এটা দিয়ে পুরো একটা সৃজনশীলে আসে। ওকে? যেমন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস দিয়ে একটা সৃজনশীল আসে। এটা তোমাদের বাধ্যতামূলক এই চিত্রটা আঁকা শিখতে হবে। নিউক্লিয়াসের চিত্র। এটা নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের মধ্যে মাঝখানে কালো গোল একটা বস্তু দেখা যাচ্ছে। এটা হলো নিউক্লিওলাস মানে কোষকেন্দ্রিকা। ওকে? তারপরে দেখো বাইরে যে আবরণ দেখতেছো এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেন শব্দের অর্থ হলো পর্দা। বাংলায় বলে পর্দা, ইংলিশে বলে মেমব্রেন। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন হলো বাইরে পর্দা। দেখো এই মেমব্রেন আরেকটা মেমব্রেনের মাঝে ফাঁকা থাকে। এটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। এই রন্ধ্র মানে হলো ছিদ্র। দেখো এখানে ছিদ্র থাকে, মাঝে, মাঝে ফাঁকা থাকে। আর এই যে মাঝে যে নিউক্লিয়াসের ভিতরে দেখো মাঝে সুতার মতো যেগুলো দেখতেছো তোমরা, এগুলোকে বলে ক্রোমাটিন তন্তু। এগুলো হলো ক্রোমাটিন তন্তু। এগুলোই কিন্তু পরবর্তীতে ক্রোমোজোম হয়। আবার নিউক্লিয়ার রন্ধ্র তোমরা জানোই। এবার নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম কি? এই যে এই যে নিউক্লিয়াসের ভিতরে এই যে আমরা যদি সুতাগুলা বাদ দিই মানে ক্রোমাটিন তন্তুগুলা বাদ দিই, বাকি যে থকথকে জেলির মতো বস্তু দেখতে পাবা এগুলো হলো নিউক্লিয় প্লাজম। ওকে? এটাই বর্ণনা। জাস্ট চিত্রটা আঁকবা, এগুলো লিখলেই হবে। কিভাবে লিখবা দেখো।
যে প্রতিটি নিউক্লিয়াসের 4টি অংশ থাকে, নামগুলো দিবা। প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন যে বস্তুটা, আমরা জানি যে প্রোটোপ্লাজমের মধ্যে পর্দা দিয়ে ঘেরা সবচেয়ে ঘন বস্তু এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস বাদ দিলে বাকি সবই সাইটোপ্লাজম, ওকে? আর বাকিগুলো সবগুলো সাইটোপ্লাজম অঙ্গাণুর নাম। নিউক্লিয়াস বাদে, কোষের ভিতরে নিউক্লিয়াস বাদে বাকি যে বস্তুগুলো আছে এগুলো সবই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ওকে? তাহলে নিউক্লিয়াসটা আলাদা। তাহলে দেখো নিউক্লিয়াসের বর্ণনা দিতে হবে, তোমাদের বর্ণনাগুলো মুখস্থ করতে হবে। যে নিউক্লিয়ার পর্দা দেখো, সজীব ও দ্বিস্তরী বিশিষ্ট পর্দা দিয়ে একটি প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, যেখানে বলে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এটা দ্বিস্তর থাকে, তোমরা দেখো এখানে এগুলো কিন্তু 2টা স্তর থাকে, ওকে? এবং নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্র থাকে, এগুলোকে বলা হয় ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তু যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষা করে। এই পর্দা দিয়ে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলোকে রক্ষা করে এবং বাইরের সাথে যোগাযোগ করে, সাইটোপ্লাজমের সাথে তারা যোগাযোগ করে। এবার নিউক্লিয় প্লাজম দেখো, এই যে নিউক্লিয়াসের ভিতরে মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার যে জেলির মতো পদার্থগুলো দেখা যায়, এদেরকে বলা হয় নিউক্লিয় প্লাজম বা ক্যারিওলিম্ফ। তো এটি নিউক্লিয় ওলাস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে। তার মানে নিউক্লিওলাস বা ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে কোনটা? নিউক্লিওপ্লাজম। এবার দেখো নিউক্লিওলাস, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ঘনবস্তুটা দেখা যায় এর নাম হলো নিউক্লিয়াস। এটা হলো কোষকেন্দ্রিকা বলা হয়। সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটা করে নিউক্লিওলাস থাকবে। এবার নিউক্লিয় জালিকা মানে ক্রোমাটিন তন্তু দেখো, নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো খাটো ও মোটা হয়ে যে গঠনটা দেখা যায় এটা হলো নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। তো কোষ বিভাজনের সময় তন্তুটি খাটো মোটা হয়ে যায় এবং ক্রোমোজোম হিসেবে দৃশ্যমান হয়। মানে এক কথায় নিউক্লিয় প্লাজমে ভাসমান যে পেঁচানো সুতার মতো যে অংশগুলো দেখা যায় এগুলোই ক্রোমাটিন জালিকা। এগুলো কোষ বিভাজনের সময় খাটো মোটা হয়। তাহলে এখানে আবার খাটো মোটা হয়ে কথাটা আসলে ভুলে দিয়ে দিছে ওরা, ওকে? এটা প্রয়োজন নেই এখানে। তোমরা এইভাবে লিখবা যে নিউক্লিয় প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো যে বস্তু দেখা যায় এগুলো হলো ক্রোমাটিন জালিকা। তবে কোষ বিভাজনের সময় এরা খাটো মোটা হয়ে ক্রোমোজোম হিসেবে দৃশ্যমান হয়, তখন দেখা যায়। যারা সৃজনশীল নিয়ে এখনো টেনশন করতেছো, তোমরা প্রতিটি অধ্যায়ের উপর আমার একটা করে সৃজনশীলের ক্লাস করবা, দেখবো ফুল সৃজনশীল পেয়ে যাবা। কিন্তু তার আগে আমি যেগুলো মুখস্থ করতে বলি এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এবার কিন্তু বই মুখস্থ না করলে নাম্বার পাবা না, গাইডে সৃজনশীল দিকে টিচাররা নাম্বার দিবে না, আবার গাইড পড়ে কোনো লাভ হবে না। আগে যদি তোমরা বই না পড়ো তাহলে তোমাদের অনেক বেশি মুখস্থ করতে হবে, গাইডে নাম্বার পাবা না। তোমরা বইয়ের পর টপিকগুলো মুখস্থ করে ফেলবা, বই ভালো করে পড়বা, সব সময় তোমাদের কাজে দিবে, ওকে? দেখো এবার আমরা কি পড়বো? পাঠ ৬-৭, এটা দেখো উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। জীবদেহী এককোষী বা বহুকোষী হতে পারে। দেখো জীবদেহ এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। তো যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত তারা এককোষী। আর একটি মাত্র কোষ দিয়ে এদের পুষ্টি, রেশন, তারপরে শ্বসন, জনন এই যাবতীয় কাজ হয়। পুষ্টি মানে তো তোমরা জানো বেঁচে থাকার জন্য পুষ্টি। আর রেশন মানে হলো ওদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া। আর শ্বসন মানে হলো যে প্রক্রিয়া তারা কি করে শক্তি তৈরি করে। আর জনন হলো যে প্রক্রিয়া তারা বংশবৃদ্ধি করে। তাহলে এই যে কাজগুলো আছে তারা একটা কোষ দিয়েই করে। বহুকোষ নিয়ে গঠিত জীবদেহকে বহুকোষী জীব বলে। তো বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে, এমনি অপরদিকে শ্রম বিভাজনও দেখা যায়। মানে বহুকোষী জীবের কোষগুলো কিন্তু এককটা কোষ একক কাজ করে, এই জন্য বলছে শ্রম বিভাজন। মানে পরিশ্রমগুলো কোষগুলো মিলা করে, কয়েকজন মিলা ভাগ হয়ে করে। কারণ যদি সকল কোষ একই সাথে একই রকম জৈবিক কার্য সম্পন্ন করত, তাহলে জীব দেহের গঠন বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় ও জৈবিক কাজগুলোতে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। এতে সুষ্ঠু জৈবিক ধারা বজায় থাকতো না। তাহলে সুষ্ঠু জৈবিক ক্রিয়া ও সুষ্ঠু জীবনধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমবেতভাবে একত্রে কাজ করার জন্য জীবদেহে এরা গুচ্ছাকারে থাকে। একই উৎস থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে একই কাজ সম্পন্নকারী একগুচ্ছ কোষকে বলা হয় টিস্যু। মানে যখন একই জায়গা থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে থাকে তার একই কাজ করে। উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে মানে একই উৎস থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে তারা একই কাজে সম্পন্ন করে, তখন তাদেরকে একসাথে টিস্যু বলবে। যেমন দেখো, যেমন পেশি টিস্যু, আমাদের যেমন হাতের মাসল গুলো আছে, দেখো আমরা হাত ভাঁজ করতে সাহায্য করে, হাত সোজা করতে সাহায্য করে, তাহলে এখানে পেশি টিস্যু। এরকম বিভিন্ন টিস্যু যারা এক টাইপের কাজ করে তারা ওই টিস্যু নামে পরিচিত, ওকে? এরপর দেখো উদ্ভিদ দেহ বিভিন্ন প্রকার টিস্যু নিয়ে গঠিত। তো এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ করে। তো বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু 2 প্রকার হয়, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ওকে? তাহলে এখানে তোমরা জাস্ট এই দাগানো লাইনটাকে পড়বা। তাহলে বিভাজন ক্ষমতা অনুযায়ী টিস্যু 2 প্রকার, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। তাহলে এই ভাজক টিস্যু তোমাদের চিত্র সহ মনে রাখতে হবে। তো উদ্ভিদের যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে, মানে যে টিস্যুগুলো বিভাজন হইতে পারে এদেরকে বলা হয় ভাজক টিস্যু। তো ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের মধ্যে থাকে, যেমন মূলে থাকে, তারপরে
কচি কাণ্ডের দিকে থাকে, যেদিকে বাড়ে উদ্ভিদ, হ্যাঁ? বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে কোন টিস্যু থাকে, এটা এমসিকিউতে আসতে পারে। কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকে হলো ভাজক টিস্যু। তাহলে এটা ভাজক টিস্যু, এটা চিত্র তোমরা আঁকা শিখবা, খুবই নরমাল। তোমরা আগে এভাবে খালি একটু ঢেউ ঢেউ দিয়ে নিয়ে পরে মাঝখানে গোল গোলা দিবা, গোল গোলা এটা ঘন করে দিবা, এত এরকম কিছু প্রয়োজন নেই, পেন্সিল দিয়ে ঘন করে দিবা। তারপর তোমার নামগুলো এক পাশে দেবো, এগুলোর নাম নিউক্লিয়াস, তারপরে যেগুলো কোষ প্রাচীর, আর বাকি যে যে ফোটা ফোটা দেখতেছে এগুলোর নাম হলো সাইটোপ্লাজম। একদম খুবই নরমাল ভাবে তোমরা যে কোনো সাইজের নিয়ে এটা আঁকতে পারো। এটা তোমাদের সব ক্লাসে কিন্তু এই যে ভাজক টিস্যু আঁকতে হবে। তাহলে ভাজক টিস্যুর কাজ কি দেখো, তাহলে ভাজক টিস্যু এই যে ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। তো উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি ঘটায় হলো এই ভাজক টিস্যুর কারণে, কিন্তু উদ্ভিদ বৃদ্ধি পায়, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। আবার ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়, মানে অন্য অন্য নতুন নতুন টিস্যুর উৎপত্তি ঘটায়। এবার স্থায়ী টিস্যু দেখো, ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতি যুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। এরা হলো পরিণত টিস্যু এবং এদের আকৃতিটা নির্দিষ্ট। এরা পরিণত টিস্যু, এদের আকৃতি আর নির্দিষ্ট, এবং এরা হলো বিভাজন ক্ষমতাহীন, মানে এদের কোনো বিভাজন ক্ষমতা নেই। এরা উদ্ভিদের প্রায় সর্বত্র কিন্তু স্থায়ী টিস্যু দেখা যায়, উদ্ভিদের সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়, কিন্তু হলো কাণ্ড মূলের অগ্রভাগে ভাজক টিস্যু দেখা যায়। তাহলে স্থায়ী টিস্যু ৩ প্রকার। এরা হলো সরল টিস্যু, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা হলো সরল টিস্যু। আবার জটিল টিস্যু আছে জাইলেম, ফ্লোয়েম, এগুলো তোমরা বড় হলে জানতে পারবা, জাইলেম, ফ্লোয়েম, এবং কিছু ক্ষরণকারী টিস্যুও থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য লেখো, এটা তোমাদের কিন্তু প্রশ্ন। ওকে, তাহলে স্থায়ী টিস্যুর কাজ কি? এটা হলো খাদ্য প্রস্তুত এবং খাদ্য পরিবহন করে, এবং দেহে গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা হলো এর প্রধান কাজ। এবার দেখো প্রাণীর টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ। তাহলে এটা তোমাদের এখানে গুরুত্বপূর্ণ। প্রাণীর টিস্যুর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস গুরুত্বপূর্ণ আছে, এগুলো আমরা শিখবো। দেখো দেখো আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নেই, লক্ষ্য করো। এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লিখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই। এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ। তাহলে এই অঙ্গগুলোর কোষের গঠন কাজ কিন্তু আলাদা। আমাদের দেহের হাড়, মাংস, মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন কাজ ভিন্ন প্রকৃতির। তো বহুকোষী প্রাণীতে, তার মানে বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ, তার মানে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে, তখন এই কোষগুলোকে একত্রে বলা হয় টিস্যু, মানে বাংলায় বলে কলা। টিস্যু মানে কলা। এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আয়তন, আকার, গঠন ভিন্ন হতে পারে। মানে এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন, গঠন ভিন্ন হতে পারে। এটা নির্ভর করে টিস্যু এবং কোষের কাজের ধরনের উপর। প্রাণীর দেহ বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত। তো টিস্যু হলো সাধারণত ৪ প্রকার। এরা কি? এরা হলো আবরণী টিস্যু, পেশি টিস্যু, তারপর হলো যোজক টিস্যু, আর হলো স্নায়ু টিস্যু। তাহলে এই ৪ রকমের প্রাণীর টিস্যু আছে। তাহলে এগুলো মনে রাখতে হবে। ওকে? দেখো আবরণী টিস্যু কি? প্রিয় শিক্ষা দেখো, তোমাদের এই যে চ্যাপ্টারটা পড়তেছো, এটা হলো আসলে বায়োলজির অধ্যায়। ওকে? তোমরা যখন উপরের ক্লাসে উঠবা তখন এটা বায়োলজি, মানে জীববিজ্ঞানের একটা অধ্যায়। সব ক্লাসে এই অধ্যায়টাই থাকবে। খালি লাইন বাড়বে, এখানে কথাগুলো বাড়বে। এজন্য তোমাদের এখন থেকে এগুলো ভালো করে পড়তে হবে। যারা এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার চিন্তা করছো বা এই চ্যাপ্টারটা ভাল লাগে না, তাদের কিন্তু পরবর্তীতে দুঃখ আছে। ওকে? তাহলে অতএব তোমরা এখন থেকেই অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়বা, তাহলে কিন্তু পরে আর কষ্ট হবে না। হ্যাঁ, দেখো আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে, দেহের ভিতরে আবরণ তৈরি করে, তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের যে বাইরের আবরণগুলো দেখা যায় এবং মুখ গহ্বরের ভিতরের যে আবরণ, দেখো আমাদের মুখের ভিতরে ত্বক যেগুলো দেখা যায়, এগুলো কিন্তু আবরণ, এক ধরনের আবরণ আছে। তা না হলে দেখো মুখের ভিতরেও কিন্তু ওগুলো তো রক্ত টক্ত দেখা যাচ্ছে না, তাই না? কোনো কিছু বের হয়ে যাচ্ছে না, তাহলে মুখের ভিতরের আবরণ এরকম, ওখানে একটা প্লেন লেয়ার আছে, তাহলে এগুলো আবরণী টিস্যু দ্বারা গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দ্বারা গঠিত। আমার দেহের বিভিন্ন রকমের গ্রন্থি আছে, এগুলো আবরণী টিস্যু দ্বারা তৈরি। তারপর দেখো কি বলছে, আবরণী টিস্যুর বৈশিষ্ট্য কি? তাহলে এই আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে কিন্তু সাজানো থাকে, এগুলো স্তরে স্তরে সাজানো থাকে। আবরণী টিস্যুগুলো স্তরে স্তরে সাজানো থাকে। কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এই কোষগুলো একটা পাতলা একটা ভিত্তি স্তরের উপরে এগুলো সাজানো থাকে। এ ধরনের কলাতে কোনো এ ধরনের কলা মানে টিস্যু, এ ধরনের টিস্যুতে কোনো ম্যাট্রিক্স মানে আন্তঃকোষীয় ধাত্র থাকে না, মানে কোষের ভিতরে কোনো ম্যাট্রিক্স থাকবে না। এই টিস্যু দেহের ভিতরে এবং বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। পাকস্থলী ও অন্ত্রের যে আবরণী টিস্যুগুলো আছে, এরা কিন্তু পাচক রস ক্ষরণ করে। কি ক্ষরণ করে? পাচক রস, সেটা মনে রাখতে হবে। এবার দেখো পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আছে, এটা কিন্তু তোমাদের প্রশ্ন। ওকে, এটা কিন্তু তোমাদের সৃজনশীলে প্রশ্ন আসে, পেশি টিস্যুর বর্ণনা দাও। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু দেহের
কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি। যেমন হাতের পেশি, পায়ের পেশি। হাত আমরা নাড়াচাড়া করতে পারি না? আবার কোনো পেশি আমরা চালাইতে পারি না ইচ্ছামতো। এটা নিজের ইচ্ছামতো চলে। যেমন পাকস্থলীর পেশি। ওই অনুযায়ী আমরা হলো পেশি ৩ প্রকার। পেশি কি? পেশি হলো ৩ প্রকার। ১ নম্বর হলো ঐচ্ছিক পেশি, তারপরে হলো অনৈচ্ছিক পেশি, আরেকটা হলো কি? হৃদপেশি। তাহলে ঐচ্ছিক পেশি কোনটা দেখো? তাহলে আমরা যখন কোনই বাঁকা করি তখন কিন্তু ঊর্ধ্ব বাহু সামনের দিকে পেশি সংকুচিত হয়, নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। তাহলে যে পেশি ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনে সাহায্য করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। কারণ যে পেশিগুলোকে আমরা ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করতে পারি, নিজেরাই পারি, তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা সবচেয়ে বেশি। তো এই পেশি হাড়ের সাথে লেগে থাকে, আমাদের অঙ্গ নাড়াচাড়া করতে সাহায্য করে। তাই এই ধরনের পেশিকে কঙ্কাল পেশিও বলা হয়। এর আরেকটা নাম আছে কি পেশি বলতো? কঙ্কাল পেশি। খুব ইজি একটা জিনিস পেশি নিয়ে। এটাও কিন্তু তোমাদের ইম্পোর্টেন্ট। অনিচ্ছিক পেশি হলো আমাদের খাদ্য নালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে হলো অন্ত্রের পেশিগুলো। এই ধরনের পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না তাদেরকে বলা হয় অনিচ্ছিক পেশি। ওকে? যেমন আমাদের অন্ত্রের পেশিগুলো ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, এই পাকস্থলীর উপর একটা চিকন ভুঁড়ি, এটা হলো তোমার নাম হলো ক্ষুদ্রান্ত। আরেকটা মোটা ভুঁড়ি, এটার নাম হলো বৃহদন্ত। তাহলে এই অন্ত্রের পেশিগুলো আমরা ইচ্ছামতো সংকোচন প্রসারণ করতে পারি না। এগুলো অনিচ্ছিক পেশি বলে। এবার দেখো হৃদপেশি। হৃদপেশি নামে আরেক ধরনের পেশি আছে। আসলে এই হৃদপেশিগুলো দেখতে হলো মানে ঐচ্ছিক পেশির মতো। কিন্তু কাজ হলো অনিচ্ছিক পেশির মতো। এজন্য বলা হয় এরা বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। মানে এরা হলো কি? দেখতে হলো ঐচ্ছিক পেশির মতো, কাজ হলো অনিচ্ছিক পেশির মতো। হৃদপেশি, হৃদপিণ্ড কিন্তু আমরা ইচ্ছামতো নড়াচড় করতে পারি না। তাহলে এটা হলো একদিক দিয়ে তাহলে অনিচ্ছিক পেশি। আবার দেখো হৃদপেশির কিন্তু গঠন একদম ঐচ্ছিক পেশির মতো অনেকটা। এজন্য এটা হলো বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। দেখো পেশির কাজ কি? এই পেশির কাজ কি দেখো? দেহের আকৃতি দান করে, অস্থি সঞ্চালনে সহায়তা করে। তারপরে নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। দেহের ভিতরে অঙ্গগুলোকে রক্ষা করে। আবার হৃদপেশি থেকে হৃদপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। তাহলে তোমরা এই হৃদপেশি সম্পর্কে মুখস্থ করে ফেলবে। এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের গ-তে আসতে পারে এটা। আর ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশির পার্থক্য লেখো, এটা আসতে পারে। আবার এগুলো সৃজনশীলের মধ্যে খুবই ইম্পর্টেন্ট আসবে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে। এটা হলো তোমাদের, এটাতেই তোমাদের ডাইরেক্ট একটা সৃজনশীল আসে নিউরন দিয়ে। তা আমরা তারপরে এখানে দেখবো আগে নরমাল কোনটুকু পড়তে হবে তোমাদের। দেখো যোজক টিস্যু। তাহলে যোজক টিস্যু প্রাণীদের বিভিন্ন টিস্যু বা অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল বা মেদময় হয়। মানে কঠিন হতে পারে কিছু, কিছু তরল হতে পারে, কিছু মেদময় হতে পারে। ওকে? যোজক টিস্যুগুলো। যে রক্ত, হাড়, তরুণাস্থি এবং বিভিন্ন মেদময় কলা বা মেদময় টিস্যুর উদাহরণ। এই যোজক টিস্যুর উদাহরণ। যোজক টিস্যুর কাজ কি দেখো? হাড়ের গঠনের প্রধান উপাদান হলো কি? ক্যালসিয়াম। এই হাড়ের গঠন, এটা এমসিকিউ। এগুলো কিন্তু এমসিকিউ আসবে। এটা কিন্তু এইটুকু কিন্তু প্রশ্ন না। প্রশ্ন হলো ওই যে স্নায়ু টিস্যুটা প্রশ্ন। এটা তোমাদের সব এমসিকিউ। তার মানে হাড়ের গঠনের প্রধান কাজ কি হলো? ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা দান করে। পেশি বন্ধনী যেমন টেন্ডন, পেশি বন্ধনী, এটা হলো, এর নাম হলো টেন্ডন। তাহলে এই টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে রাখে। তাহলে পেশি বন্ধনী বা টেন্ডন কি করে? পেশিকে হাড়ের সাথে যুক্ত করে রাখে। আবার মেদ টিস্যু স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। বিভিন্ন মেদ টিস্যুগুলো কি করে? স্নেহ পদার্থ জমা রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীরে সংকোচন প্রসারণে সাহায্য করে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম এবং অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ টান সহ্য করতে পারে। যেমন তোমাদের কানের পেশি, নাকের পেশি, দেখো এগুলো কিন্তু মোচড়ানো যায়, এগুলো ভাঁজ করা যায়। তাহলে এগুলো হলো তরুণাস্থি। নাক কানের পেশি হলো তরুণাস্থি। এবার দেখো রক্তে বিভিন্ন ধরনের দ্রব্যাদি, রক্তের মধ্যে অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনে সাহায্য করে। এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে। রক্ত হলো তরল যোজক টিস্যু। রক্ত হলো কি? তরল যোজক টিস্যু। তাহলে এগুলো সব এমসিকিউর জন্য মুখস্থ করে ফেলবা। ওকে? এবার একটা মূল যেটা প্রশ্ন তোমাদের সৃজনশীলে আসে, এটা তোমাদের গ বা ঘতে আসতে পারে। দেখো তোমাদের একটা নিউরন বা স্নায়ু কোষের চিত্র আঁকতে হবে। এটা বাধ্যতামূলক আঁকতে হবে তোমাদের। ওকে? তাহলে তোমরা এটা আঁকা শিখবা। খুব সহজ জিনিস, তোমরা যেমন আছে এভাবে কোনরকম করে পেন্সিল লিখে দিবা। এই যে বাইরে যে তন্তুর মতো, সুতার মতো দেখতেছো, এগুলো বলে ডেনড্রন। এগুলো বলে ডেনড্রন। তো তারপর দেখো এই যে এখানে যে একটা গোলাকারের মতো একটা অংশ দেখা যাচ্ছে, গোলাকার বা যেই কানার হোক, যেরকম আকারই হোক, তাহলে এটা হলো কোষ দেহ। ওটা হলো মূলত কোষ দেহ। এবার এই যে কোষ দেহ থেকে বাইরে লম্বা যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো একজন। নাম হলো কি? একজন। তাহলে এটা হলো একটা স্নায়ুকোষ, এরকম একটা স্নায়ুকোষ। তো প্রাণীদেহের যে টিস্যু উদ্দীপনা সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তার নাম হলো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। মনে করো তোমার হাতে কেউ চিমটি দিল, তাহলে তুমি কিন্তু টের পাবা চিমটিটা দিয়ে দিল। কিন্তু এটা তুমি যে টের পেলা, এখানে কিন্তু অনেক কিছু হয়েছে। যেমন তোমার হাতের মধ্যে কি হলো? তোমার যখন হাতে
কেউ চিমটে দিয়েছে, তখন সেখানে বিভিন্ন রকমের কি হলো, তো সেখানকার স্নায়ু টিস্যুগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখানে কি হলো, তাহলে তোমার এখান থেকে গ্রাহক মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে উদ্দীপনাটা গ্রহণ করার মাধ্যমে ধীরে ধীরে তোমার কি করবে, আগে মেরুদণ্ডের মাধ্যমে মস্তিষ্কে যাবে, কিন্তু মস্তিষ্ক তখন এটা সাড়া দিবে এটার প্রতি। যেমন তোমার হাতে একটা মশা পড়লো, তখন কি হবে, মশা যখন কামড়ালো তাহলে অনুভূতিটা তোমার মস্তিষ্ক যাবে, মস্তিষ্ক তখন আরেক হাতকে বার্তা পাঠাবে যে ওই হাত দিয়ে তুমি তখন মশাটা মারার চেষ্টা করবা। তাহলে এটা উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করলো। তোমার হাতে মশা পড়ছে, মস্তিষ্ক কিন্তু পাকে খবর পাঠায় নেই যে পা দিয়ে তুমি হাতের মশা মারবা অথবা তুমি দাঁত দিয়ে মারবা, এটা কিন্তু এটা করেনি। তার মানে মস্তিষ্ক তোমার কোনো জায়গায় আবার তোমার কোনো জায়গায় মনে করো যে তোমার কাঁটা ফুটলো, তো তুমি ওই পাটাই কিন্তু সরায় নাও, আরেক পা দিয়ে আবার চাপ দাও না, হ্যাঁ, অথবা হাত দিয়ে সেখানে মার দাও না। আসলে হলো কি, প্রাণী যে টিস্যু উদ্দীপনা সাড়া দিবে, সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারবে। মানে যখন যেটা করার দরকার এটাই করার জন্য মস্তিষ্ক আরেকটা অন্য কিছু অঙ্গকে বা সেই অঙ্গকেই কি করবে, নির্দেশনা পাঠাবে। তাহলে ওইগুলো যে যার মাধ্যমে করে এটা হলো নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। তো এই স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন। স্নায়ু টিস্যুর একক কি? নিউরন। তো মস্তিষ্ক অসংখ্য নিউরন বা স্নায়ু টিস্যু দ্বারা তৈরি। প্রতিটা নিউরনের ৩ টা অংশ থাকে। এটা কোষদেহ, ডেনড্রন আর হলো একজন। তাহলে এইটুকু, তার মানে এটা হলো গঠন। গঠন বললে আর চিত্র আঁকতে বললে এতটুকু আইকা দিবা। আর ঘতে তোমাদের বলতে বলতে পারে যে কিভাবে কাজ করে, স্নায়ু টিস্যু যেভাবে কাজ করে। দেখো দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায়। সারা শরীর থেকে তোমার যত ধরনের উদ্দীপনাগুলো আছে এগুলো ব্রেনের কাছে নিয়ে যায়, মস্তিষ্কে নিয়ে যায়। দেহের কার্যকর অংশ এই উদ্দীপনা সাড়া দেয় এবং যে অংশ যে কাজের জন্য কার্যকর সেই অংশ তখন সাড়া দিবে। যেমন মশা কামড়ালে অনুভূতি মস্তিষ্কে যাবে, মস্তিষ্ক হাতকে এই কথা জানাবে, তখন হাত কিন্তু মশা মারার চেষ্টা করবে। আবার উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে, যেমন যে ঘটনাটা ঘটলে এগুলো মস্তিষ্কে এগুলো জমা রাখে, স্মৃতিতে জমা রাখে, ধারণ করে। কারণ মানুষের মস্তিষ্কের ভিতরে অসংখ্য নিউরন আছে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। আমাদের দেহে যত রকম শারীরবৃত্তীয় কাজ আছে এগুলোর মধ্যে একটা সমন্বয় তৈরি করে রাখে। পুরো অধ্যায়ের ভিডিও বানাইলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর বড় ভিডিও দেখা যায় ইউটিউব বেশিরভাগ রিচ করে না। কিন্তু তারপর আমি তোমাদের জন্য বড় ভিডিও বানাইতে চাই যেন তোমাদের শেখা হয়। তাহলে এইখানে কতগুলো আমরা যা যা শিখছি, এই অধ্যায়ের যা যা শিখছি এটা তোমরা পড়ে ফেলবা। কারণ ওই এমসিকিউ গুলো এখানে একটা এমসিকিউ এর মতো আছে, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এগুলো খুবই ভালো করে পড়ে ফেলবা। ওকে? এটা তোমরা এই পার্টটা পড়ে ফেলবা। এরপরে দেখো, কারণ আমরা অধ্যায়ে যা পড়ছি এখানে তাই এক কথায় দেওয়া আছে। এবার দেখো এখানে শূন্য স্থান আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, কিন্তু তোমাদের মূল কাজ হলো যে এখানে যে তোমাদের মূল কাজ আছে দেখো, চিত্র শিখতে হবে তোমাদের। কিন্তু এই দেখো এখানে প্রশ্ন দিছে, সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে ২ টা প্রশ্ন দিছে। এখান থেকে একটা দিছে রক্ত কি? দেখছো? রক্ত হলো কি? তরল যোজক টিস্যু, এটা আমরা পড়েছিলাম। এই যে আবরণী টিস্যু বলতে কি বোঝায়? দেখছো এগুলো কিন্তু খ তে আসবে আবরণী টিস্যু, গ তে আসবে না। পি চিত্রে অস্থির গুরুত্ব দেখো। দেখো আমরা জানি পি চিত্রে দেখছো? পি হলো আমরা জানি ঐচ্ছিক পেশি। এখানে কিন্তু ঐচ্ছিক পেশির কথা বলছে। ওকে? তাহলে দেখো আমরা কিন্তু তাহলে এই যে পি চিত্রে আমরা ঐচ্ছিক পেশির তোমরা ওইগুলো বর্ণনা দিবা। আরেকটা হলো কি, পি আর কিউ পেশির টিস্যু তুলনামূলক পার্থক্য করো। তাহলে কি বলতে অন্ত্র, এটা হলো পাকস্থলী, পাকস্থলীর পরে এই যে দেখছো এটা চিকন, এটা আমি এটাকে বলি হলো চিকন বুড়ি, হ্যাঁ? তারপরে হলো মোটা বুড়ি। মানে এটা হলো অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, তারপর হলো বৃহদন্ত্র। তাহলে এই যে এটা আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না। আর এটা আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। তাহলে এই দুইটার তুলনা তুলনা লিখবা। ওকে? আর এখানে কোষ প্রাচীর কাকে বলে দেখছো? সংজ্ঞাটা পড়ে নিবা। তবে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বা শক্তিকর বলা হয় আমরা এটা অধ্যায়ের মধ্যে পড়েছিলাম। তাহলে এটা প্রশ্ন। এবার এর মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন? প্রিয় শিক্ষার্থীরা দেখো এন হলো কি? এখানে গাজর চিত্র দিছে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা দেখো গাজরের মধ্যে কি, তাহলে কেন আমরা জানি রঙের কারণে দায়ী কোনটা? প্লাস্টিড। আমরা জানি কি? কারণ উদ্ভিদ বিভিন্ন কারণে কি হয়? বিভিন্ন ধরনের প্লাস্টিড আছে, যেমন হলো ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তাই না? তাহলে তার মানে এই যে ক্রোমোপ্লাস্ট হলো কি? ক্রোমোপ্লাস্টের কারণে উদ্ভিদ বিভিন্ন রকমের কালার ধারণ করে। তাহলে গাজরের কি হলো? গাজরের মধ্যে গাজরের এই মূলে বিভিন্ন রকম কি থাকে? এক ধরনের ক্রোমোপ্লাস্ট থাকে, যার কারণে গাজর রঙিন হয়। ওকে? তারপর তুমি ওই প্লাস্টিড দেখছো, প্লাস্টিডের যে পার্টটা যেটা, আর যদি সালোক সংশ্লেষণের কথা বলতো তাহলে ক্লোরোপ্লাস্টটা নিয়ে বর্ণনা দিতা। আর কালার হয় না যদি বলতো, এই যে ঘাস দিয়ে ঢাকা রাখছে, তাহলে হলো লিউকোপ্লাস্ট হবে। চিত্র এম এর টপ ঢাকা উদ্ভিদটি ৮-১০ দিন পর পরিবর্তন করবে, বিশ্লেষণ করো। দেখো প্রিয় শিক্ষার্থী দেখো, আগে হলো উদ্ভিদ সবুজ ছিল, তার মানে ক্লোরোপ্লাস্ট ছিল। ক্লোরোপ্লাস্টের জন্য উদ্ভিদ বিভিন্ন ঘাস সব সবুজ দেখায়। কিন্তু যখন সূর্যের আলো পায় না তখন আমরা জানি আবার কি, এই প্লাস্টিড পরিবর্তন হয়ে যায়। মানে ক্রোমোপ্লাস্টটা কি হয়ে যায়? লিউকোপ্লাস্ট, মানে ক্লোরোপ্লাস্টটা কি হতে পারে? লিউকোপ্লাস্ট হতে পারে। তার মানে প্লাস্টিড পরিবর্তন হয়ে যায়। যদি সূর্যের আলো না পায় তাহলে এটা লিউকোপ্লাস্ট হয়ে যাবে। আর আমরা জানি লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন। এজন্য ঘাস কি হয়ে যাবে?
ঘাসের রং চলে যাবে। আবার কিছুদিন সূর্যে থাকতে, থাকতে আবার কিন্তু পরিবর্তনে আবার আগের সবুজ রং ফিরে পেতে পারে। তখন আবার ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। ওকে? তাহলে দেখছো প্লাস্টিকটা খুবই ইম্পোর্টেন্ট টপিক। তাহলে এভাবে তোমরা এগুলো পড়ে ফেলবা। আরো যে টপিকগুলো এখানে দেয়নি সেগুলোর উপরে প্রশ্ন আসবে। কিন্তু তোমরা কিন্তু অধ্যায় ভালো পড়লে দেখো এগুলো প্রশ্ন সব লিখতে পারবা। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।